দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া কুশল বিনিময় করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সাবেক সচিব নাসির উদ্দিন নতুন সিইসি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা। ফ্রিলি ফেয়ারলি তার পছন্দের লোকটাকে যাতে ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক রেলপথ অবরোধ, জনভোগান্তি। ফুটপাত থেকে অভিজাত দোকানে প্রসাধনীর ছড়াছড়ি, আসল নকলের গোলক ধাঁধা। এবার দর্শক পুরো আয়োজনে যাচ্ছি। এক যুগেরও বেশি সময় পর ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জে আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কুশল বিনিময় হয়। তারা বেশ কিছুক্ষণ একান্তে কথাও বলেছেন। পরে প্রধান উপদেষ্টা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশে জনগণই হবে সব ক্ষমতার মালিক। কেটে গেছে দীর্ঘ 12 বছরের বেশি সময়। এর মধ্যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে পাননি আমন্ত্রণ। তাই তো সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে যান সাবেক এই প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, প্রয়াত ছোট ছেলের স্ত্রী শর্মিলী রহমান সিথি সহ অনেকেই। তাঁকে অভ্যর্থনা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের শীর্ষ উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও তাঁর বক্তব্যে খালেদা জিয়া প্রসঙ্গ টানেন। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। দেশের দুর্যোগ দুর্বিপাকে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়ানোই তাদের সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির গর্ব। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এরপর খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন ডক্টর ইউনূস। পরে দেশের সকল রাজনৈতিক দলের নেতা এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে সকালে মুক্তিযুদ্ধে 3 বাহিনীর অবদান ও বীরত্ব গাঁথা গভীর শ্রদ্ধায় স্মরণ করে বাংলাদেশ। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। পরে সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন দেশ গড়ার সুযোগ সবাইকে নিয়ে কাজে লাগাবে অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার কাছে আমরা রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিন। একই সঙ্গে 4 জন নির্বাচন কমিশনারকেও নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। আজ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিসি বলেছেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে জনগণ যাতে পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারে, এটি হবে তাঁর মূল লক্ষ্য।
নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য 29 অক্টোবর আপিল বিভাগে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করে সরকার। কমিটিটি যাচাই বাছাই করে বুধবার রাষ্ট্রপতির দপ্তরে 10 জনের তালিকা পাঠায়। রাষ্ট্রপতি একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও 4 জনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেন। প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। আর নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার মন্ত্রী সচিব শেখ আব্দুর রশিদের সই করা 2টি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। নিয়োগ পাওয়ার পর রাজধানীর নিউ ইস্কার্টনে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন সিইসি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা, এই এক্সপেকটেশনটা, এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি। আমরা এমন যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যেখানে মানুষ একদম স্বপ্রণোদিত হয়ে ফ্রিলি ফেয়ারলি তার পছন্দের লোকটাকে যাতে ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো সেটা ইনশিওর করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীর জন্য, যাতে বলে যে অমুক নির্বাচন কমিশন যেটা ছিল আমরা সেটাকে প্রণিধানযোগ্য এটা এক্সাম্পল হিসাবে যাতে আমরা কাজে লাগাতে পারি। ভোটার তালিকা হালনাগাদের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন একটি চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। 14, 18, 24 মানুষ তো ভোট দিতে পারে না, নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে। আমার জন্য দরকার হলো ইলেকশন রিলেটেড সংস্কারগুলো। সুতরাং ইলেকশন রিলেটেড যত রিফর্মস আছে সেই রিফর্মসগুলো তো সম্পন্ন হতে হবে। আর এই জন্য ইলেকশন কমিশনের যে রিফর্মস কমিশন আছে ওনারা যত তাড়াতাড়ি রিপোর্ট দেবেন আমার মনে হয় কাজটা এগিয়ে নেওয়া সম্ভব হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি নতুন প্রধান নির্বাচন কমিশনার। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে করার পরামর্শও দিয়েছেন তারা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আজ এসব সুপারিশ তুলে ধরেন তারা। ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংলাপে আমন্ত্রিত 31 সম্পাদকের মধ্যে অংশ নেন 22 জন। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে সম্পাদকরা জানান আগের অন্তত 3 নির্বাচন কমিশন প্রধানদের মতামত নেওয়া উচিত। এতে বোঝা যাবে কেন নির্বাচন সুষ্ঠু হয়নি। তো আমার প্রস্তাবটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার তো আসবেই, যদি আসে তারা স্থানীয় সরকারটাও কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা সে একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে ওনারা নাকি এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। নির্বাচনী অপরাধ যারা করেছে বড় রকমের, সেই নির্বাচনী অপরাধীদের পানিশমেন্টের সুপারিশ থাকা দরকার আপনাদের সুপারিশে, এই রিফর্ম কমিশনের সুপারিশে। সেটা হচ্ছে ওই যে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনটি যারা করেছিলেন তাদের। এছাড়াও নারীর ক্ষমতায়নে সংরক্ষিত আসনে নির্বাচন করা, প্রয়োজনে সংসদের আসন 400-তে উন্নীত করা এবং যোগ্য ও সাহসী নির্বাচন কমিশন গঠনেরও পরামর্শ দেন তারা। যিনি যে এলাকায় বাসিন্দা তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন। ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। দলীয় সরকারের অধীনে যেভাবে নির্বাচন আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নির্বাচনকে যেভাবে প্রভাবিত করা হয় সেই প্রভাবিত করার যেন কোনো সুযোগ না তৈরি হয়। পরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান সকলের পরামর্শ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। যেই কথাগুলো চিন্তা করছিলাম ওনারা সেগুলোর উপর জোর দিয়েছেন এবং তো আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি এবং ওনারা অনেকেই আমাদেরকে ব্যাপকভাবে প্রশংসা করেছেন। আমরা এবং রিপোর্টটা পাবলিশ করারও সুপারিশ করেছেন। মতামত নিতে আগের কমিশনগুলোকে ডাকা হবে কিনা এমন প্রশ্নে তিনি বিবেচনা করার কথা জানান। ওনারা কি আসবেন? আমার তো মনে হয় না। ওকে দেখা যাক, আমরা বিবেচনায় নেব। পরে নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সভা করে সংস্কার কমিশন। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
আগামী মাসে ঢাকায় হতে যাওয়া বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠক সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে তৌফিক হাসান বলেন, এটি একটি রাজনৈতিক বিষয়, আনুষ্ঠানিকভাবে এখনও কোনো অনুরোধ আসেনি। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন, আজ এমনটাই দাবি করেছেন এই সিনিয়র আইনজীবী। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরে দেশ থেকে ভারতে চলে যান শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সারা দেশে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। এর পরিপ্রেক্ষিতে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে গত 18 নভেম্বর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এমন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছে বলে মনে করেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। পাশাপাশি সারা দেশে গণমামলার সমালোচনাও করেন তিনি। আমি আছি নিপীড়িতর পক্ষে অলওয়েজ। আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা নিপীড়নের শিকার হতে যাচ্ছেন বা হচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণ মাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান এই জ্যেষ্ঠ আইনজীবী। শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। সুষ্ঠু নির্বাচন দেয়া ছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারের তেমন কোনো দায়িত্ব না থাকলেও দায় রয়েছে অনেক বলেও জানান তিনি। 16 বছর যদি হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক ও রেলপথ অবরোধে আজ ভোগান্তিতে পড়েন রাজধানীর বাসিন্দারা। যৌথ বাহিনীর উদ্যোগে অবরোধ প্রত্যাহার হলেও সড়ক ও রেল যোগাযোগ স্বাভাবিক হতে বেশ সময় লাগে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর থেকেই ঢাকায় বিভিন্ন এলাকায় আন্দোলন করছে ব্যাটারি চালিত রিকশা চালকেরা। ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর মহাখালী, আগারগাঁও, বছিলা ও ডেমরা সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রিকশা চালকেরা। রাস্তা অবরোধের কারণে এসব এলাকায় যানজট তৈরি হয়। চরম ভোগান্তিতে পড়ে পথচারীরা। যানবাহন না চলায় পায়ে হেঁটে যান গন্তব্যে। সবচেয়ে বেশি বিপাকে পড়েন বৃদ্ধ, রোগী ও তাদের স্বজনরা। রাস্তা অবরোধে ক্ষোভ প্রকাশ করেন তারা। যেটা অবস্থা করতেছে, রোগী মুগী কিচ্ছু ছাড়তেছে না। সেই মনে করেন কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসছে, ঠিক আছে। এখন এই হার্টের রোগী এবং কি ব্রেন স্ট্রোকের রোগী এভাবে নেওয়া কি পসিবল? আন্দোলনকারীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পরে দুপুরের দিকে যৌথ বাহিনীর উদ্যোগে তারা অবরোধ প্রত্যাহার করে সরে যান। অটো রিক্সা চলবে, মেন রাস্তা যদি না দেয় আমাকে গলি চলে চলতে হবে। অটো বন্ধ করে দেখ, আমাদের রাস্তা একটা কর্মপথ দেখা দেখ, সরকারি চাকরি দেওয়া দেখ। আমি এই অটো চালাই, আমার মা বাবারে খাওয়াই, করে এই অটো আবার তুলে দিবে। এই যে অটো বন্ধ করার আগেই অন্তত বিশেষ করে 6 মাস আগে যদি ইনপুটগুলো বন্ধ করতো তাহলে তো এই সমস্যাগুলো আমাদের হতো না। এদিকে মহাখালীতে রেলপথ অবরোধ করার কারণে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। জনভোগান্তি নিরসনে যৌথ বাহিনী আন্দোলনকারীদের বোঝানোর পর ধীরে ধীরে সড়ক ও রেলপথ ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
খবরে জানছিলেন ব্যাটারি চালিত রিক্সা চালকদের অবরোধে আজ রাজধানীর সঙ্গে সারা দেশের রেলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। কমলাপুর থেকে বেশ কয়েকটি ট্রেন সময় মতো ছেড়ে যায়নি, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীদের এভাবে সাধারণ মানুষকে জিম্মি না করার আহ্বান জানিয়েছেন সাধারণ যাত্রীরা। 10টা থেকে স্বাভাবিক কি 3টা পর্যন্ত হতে লাগে? আমরা কত অপেক্ষার মধ্যে থাকবো? না আসা পর্যন্ত অনিশ্চিত, আমরা কখন রওনা দিব আর কখন যে পৌঁছাবো। এখন মানে আশায় বুক বাঁধা আছে কখন ট্রেন আসবে এইটুকুই। আমাদের যদি রেল কর্তৃপক্ষ একটা SMS-ও করতো, ওদের সাথে গ্রামীণ ফোনে চুক্তি আছে, অনেক কোম্পানি চুক্তি আছে, যে ট্রেনটা ডিলে হবে, তাহলে আমি কিন্তু বাসা থেকে বের হয়ে আসতাম না, দেরি করে আসতাম। আসল নকলের গোলক ধাঁধায় দেশের কসমেটিক্স শিল্প। ক্রেতা বিক্রেতারা কারো কাছেই তেমন যাচাই বাছাইয়ের সুযোগ নেই। ফুটপাত থেকে শুরু করে অভিজাত শোরুম যে যার মতো করে বিক্রি করছে দেশি বিদেশি প্রসাধনী। এ নিয়ে ভোক্তা অধিকার ও BSTI কিছু কাজ করলেও বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্বের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজার সহ বিভিন্ন মার্কেটে কসমেটিক্সের দোকানগুলো সরব থাকে বছর জুড়েই। অলিগলি জুড়ে মিলবে দেশি বিদেশি, ব্র্যান্ড নন ব্র্যান্ড, নামে বেনামের প্রসাধনী। আমাদের এখানে দুবাই প্রোডাক্ট আছে, থাইল্যান্ড আছে, তারপর আপনার দেখা যায় যে UK আছে, ইন্ডিয়ার প্রোডাক্ট আছে, সব বাইরের প্রোডাক্ট। এটা হচ্ছে 100% বিশুদ্ধ, শুধু নারকেলের নির্যাস দিয়ে তৈরি করা হয়েছে। চকচকে মোড়কের এসব প্রসাধনীর পিছনের গল্পটা এখনো অস্পষ্ট। চকবাজারে কিছু প্রোডাক্ট আছে যে আপনার ডুপ্লিকেট করে আছে, যেমন এই যে এটা হলো আমাদের দেশি প্রোডাক্ট, ঠিক আছে, আবার এটা আবার চায়না প্রোডাক্ট। চকবাজার এগুলো আবার দেশি করে। বারকোডটাও এখন আসলে খুব ইজিলি কপি করা যায়, এজন্য এটা অথেন্টিসিটি যাচাই করা একটু ডিফিকাল্ট। কারণ এই যে দেখেন, এই প্রোডাক্ট সেম লিপস্টিক আপনি একটা এরকম শোরুমেও দেখবেন, আবার রাস্তায়ও দেখবেন, তো আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করবেন আসলে কোনটা অরিজিনাল? প্রায় 30,000 কোটি টাকার কসমেটিক্সের বাজার থেকে বছরে রাজস্ব আসে মাত্র 300 কোটি টাকা। যেহেতু এটা আনট্যাপড মার্কেট এবং এটা বৃহৎ একটা পর্যবেক্ষণে আছে, তাই আমার প্রথমে হচ্ছে দেশে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা, পাশাপাশি এক্সপোর্ট ওরিয়েন্টেড গ্রোথ স্ট্র্যাটেজি তৈরি করা। নকল ও ভেজাল প্রসাধনীর বিরুদ্ধে নিজেদের কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার ও BSTI। কসমেটিক্স এবং স্কিন কেয়ার প্রোডাক্টসের ক্ষেত্রে আমরা সুশাসন প্রতিষ্ঠা, যেটাকে আমরা গুড গভর্নেন্স বলি, এটি একদিনে তো গুড গভর্নেন্স হয় না, এটা আসলে সবাইকে নিয়ে ধীরে ধীরে আগাইতে হবে। আমরা সেই প্রচেষ্টায় আছি। আমরা নকল কসমেটিক ধরি, আমরা যে ক্ষতিকারক, আমরা এই যেখানে 19টা তালিকা আছে, আমরা এই অবৈধভাবে যে বাজারজাত হচ্ছে আমাদের দেশি কসমেটিক, সেইগুলি আমরা স্যাম্পল কালেকশন করে দেখেছি, ক্ষতিকারক মার্কারির পরিমাণ অনেক বেশি। এটা ওই সময় আমরা পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়েছি, এটা অনেকবার এটা হয়েছে, প্রকাশ হয়েছে, সেটা আমরা এই কাজগুলি আমাদের নিয়মিত হচ্ছে। সম্ভাবনাময় কসমেটিক শিল্পের প্রসারে সরকারের পদক্ষেপ সময়ের দাবি উল্লেখ করে একটি নীতিমালা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। চকবাজারের এই সমস্ত দোকানে দেশি বিদেশি ব্র্যান্ডের প্রায় সব ধরনের প্রসাধনী পাওয়া যাচ্ছে এবং তা চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের একটি গবেষণা বলছে 45% প্রসাধন পণ্যের BSTI সনদ নেই। এরকম একটি পরিস্থিতিতে এই সম্ভাবনাময় শিল্পের দিকে নজর দেওয়া কতটা জরুরি তা বলাই বাহুল্য। আনোয়ার হোসেন, দ্বিতীয় সংবাদ, ঢাকা। প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা জঙ্গি তৈরি করছে, আজ এক মানববন্ধনে এমনই অভিযোগ আনা হয়েছে। প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশের জনগণ ব্যানারে এই আয়োজন করা হয়। অসংখ্য মিথ্যা প্রপাগান্ডা এবং মুসলমানদের বিরুদ্ধে ইন্ডিয়ান ন্যারেটিভ এই প্রথম আলো। এখানে ইন্ডিয়ান পারপাস সার্ভ করে যে সমস্ত গোষ্ঠী, ব্যক্তি, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা। এটি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনের চিত্র। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত শিরোনামে আয়োজন করা হয় মানববন্ধন। কিন্তু প্রথম আলো কি করে? এ সময় প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য দেন কয়েকজন। বাংলাদেশের মানুষ এই সহ্য করতেছে না, মানে বিপ্লব হয়ে উঠতেছে, তখন কি করতেছে? ওরা জঙ্গি নাটক খেলে মানুষের অ্যাটেনশন মুসলিমদের প্রতি বিদ্বেষ তৈরি করতেছে। আমাদের সংখ্যালঘু ভাইদের উপাসনালয়ে মন্দিরে দিয়েছিল আওয়ামী লীগের লোকজন, আর প্রথম আলো কি করলো? তারা সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি দেওয়ার জন্য তারা হেডলাইন করলো 1000 মন্দিরে আগুন দিয়েছে। তারা দাবি করেন এই দুটি পত্রিকা ভারতের উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করছে। সরকার, আপনি যদি ব্যর্থ হন
এই প্রথম আলোয় দিল্লি স্টারকে যদি আপনি রাখেন, আপনি তো ব্যর্থ হবেন, এটা তো শিওর। আর আপনি যদি ব্যর্থ হন, অল্লাহটা তো আগে আমার যাবে। তারা যদি শুধরে এসে যদি মনে করে যে না এই বাংলাদেশের পক্ষে তার পারপাসটা সার্ভ করবে, তখন একরকম কথা হবে। কিন্তু তারা যদি হইতেছে এটা কন্টিনিউ করে যায়, সেটার বিরুদ্ধেও আমাদের অবস্থানটা তৈরি থাকবে। শুক্রবার বিকেলে ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দেন মানববন্ধনকারীরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে ডেঙ্গুতে গত 24 ঘন্টাতে 9 জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1214 জন রোগী। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হচ্ছে সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো 5 জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা, 3 জন ঢাকা দক্ষিণ সিটির আর অন্যজন রাজশাহীর বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি মাসের 21 দিনে ডেঙ্গুতে 121 জনের মৃত্যু হয়েছে। গত মাসে প্রাণ গেছে 135 জনের। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতের 16 জন জেলেকে আটক করেছে বাংলাদেশের কোস্টগার্ড। গতরাতে মংলা সমুদ্র বন্দরের হিরন পয়েন্টে কোস্টগার্ড ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ আটক করে। আটক জেলেরা ভারতের দক্ষিণ 24 পরগনার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের কারণে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি। আদালতের কৌঁসুলি করিম খান বলেছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে ব্যাপক হত্যাযজ্ঞ সংঘটিত করা, মানবিক ত্রাণ সরবরাহ করতে না দেওয়া সহ ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার, যুদ্ধে বেসামরিক লোকজনকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ রয়েছে। গাজা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় 44,000 মানুষের প্রাণ গেছে। প্রতারণার এক মামলায় ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান, বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। তার বিরুদ্ধে $25 কোটি ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। গৌতম আদানি ও তার জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির জন্য একটি কাজ পাওয়ার চেষ্টায় ভারতীয় কর্মকর্তাদের $25 কোটি ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নেন, যে কাজ পেলে আগামী 20 বছরে তাদের $2 বিলিয়ন বেশি লাভ হতে পারে। 20 নভেম্বর নিউ ইয়র্কের একটি আদালতে আদানির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলায় এই অভিযোগ গঠন করা হয়। যুক্তরাষ্ট্রের মামলায় অভিযোগ করা হয়েছে কোম্পানির ঘুষ বিরোধী অনুশীলন এবং নীতি সম্পর্কিত মিথ্যা এবং বিভ্রান্তিকর বিবৃতি ও ঘুষের তদন্ত নিয়ে ভুয়া প্রতিবেদন দেখিয়ে আদানি গ্রুপের কর্মকর্তারা বিভিন্ন মার্কিন কোম্পানি থেকে ঋণ এবং বন্ডের মাধ্যমে $3 বিলিয়ন তুলেছেন। যুক্তরাষ্ট্রে আদানির ব্যবসা নিয়ে জটিলতা শুরু হয় 2023 সালে, যখন বিনিয়োগ সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ তাদের এক প্রতিবেদনে এই গ্রুপের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ আনে। সেখানে বলা হয়, আদানি গ্রুপ কয়েক দশক ধরে শেয়ার বাজারে কারসাজি এবং তাদের হিসাব নিকাশে প্রতারণা চালিয়ে যাচ্ছে। গৌতম আদানিকে কর্পোরেট জগতের ইতিহাসের সবচেয়ে বড় ধোঁকাবাজ আখ্যায়িত করা হয় ওই প্রতিবেদনে। এর জেরে পুঁজিবাজারে আদানির শেয়ারের বিরাট দরপতন ঘটে। জবাবে আদানি গ্রুপ তখন বলেছিল, হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলো অসত্য এবং বিদ্বেষপূর্ণ। তবে মার্কিন আইন কর্মকর্তারা বলছেন, আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়েছিল আরও আগে, 2022 সালে। নানাভাবে তাদের অনুসন্ধান প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে। গৌতম আদানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, আর এই ঘনিষ্ঠতা থেকেই দুই পক্ষই লাভবান হচ্ছে বলে বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে। মোদীর সহযোগিতায় এই বিতর্কিত ব্যবসায়ী বড় ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। এয়ারপোর্ট থেকে শুরু করে নবায়নযোগ্য জ্বালানি খাতে তার ব্যবসা বিস্তৃত। নির্বাচনে ট্রাম্পের জয়ের পর সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানিয়েছিলেন গৌতম আদানি। বলেছিলেন তার কোম্পানি যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগ করতে চায়। তবে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার 2 সপ্তাহের মাথায় আদানির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।
এবারে খেলার খবর জানাচ্ছে। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ক্যারিবীয় মাটিতে টেস্টে মিশ্র অভিজ্ঞতা থাকলেও এবার সেখান থেকে সুখ স্মৃতি নিয়েই ফিরতে চায় সফরকারী টাইগাররা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ বরাবরই একটু ব্যাকফুটে, তবে টি-20-র চেয়ে এই ফরম্যাটে জয়ের অনুপাতটা ভালো। তারপরও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট শুরুর আগে নানা রকম অস্বস্তি টাইগার শিবিরে। এর আগে টানা 2 টেস্ট সিরিজে বাজেভাবে হার। এছাড়া চোটের থাবায় এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবসরের ঘোষণা দেয়া সাকিব আল হাসানও নেই, তাই মোটেই শান্তি পাচ্ছে না নতুন অধিনায়ক মেহেদী মিরাজের দল। তার উপর প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা বাংলাদেশের জন্য আরেক দুঃস্বপ্নের নাম। 2018-তে এই মাঠেই মাত্র 43 রানে অল আউট হয়েছিল তারা, যেটি টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বনিম্ন রান। আরেকটি কারণেও এবারের সিরিজ ভাবাচ্ছে টাইগারদের। 18 বছরের মধ্যে প্রথমবারের মতো এই টেস্টে তারা খেলতে নামবে পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই। এর আগে বাকিরা টেস্ট ক্রিকেট ছাড়লেও মুশফিক ছিলেন, এবার চোটের কারণে এই সিরিজে থাকছেন না মুশফিকও। অন্যদিকে আগের কয়েকটি সিরিজের মতো এবারও বাংলাদেশকে পেস আক্রমণে কাবু করার কথা ভাবছে ওয়েস্ট ইন্ডিজ। জায়ডেন সিলস আর শামার জোসেফের সাথে দলে ফিরেছেন আলজারি জোসেফও, আর অভিজ্ঞ কেমার রোচ তো থাকছেনই। তবে এবারের দলটিতে ব্যাটিংকে মূল শক্তি হিসেবে দেখছেন স্বাগতিকরা। 2 দলের 20 বারের মুখোমুখি লড়াইয়ে মাত্র 4 বার জিতেছে বাংলাদেশ, বাকি 14 বার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাই পরিসংখ্যানেও পাল্লা ভারী স্বাগতিকদেরই। তবে বৃষ্টির একটা শঙ্কা থাকছে প্রথম দিন, সেক্ষেত্রে হিসেব নিকেশে কিছু গোলমালও বেঁধে যেতে পারে। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। কাজী ফার্মস ফুটসাল টুর্নামেন্টে টানা 2 ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে দীপ্ত নিউজ টিম। আজ হাজারিবাগের ঢাকা সাউথ ফেডারেশন মাঠে কাজী ফার্মস ফুডের দল দ্য ব্ল্যাক নাইটসকে 4-0 গোলের বড় ব্যবধানে হারায় দীপ্ত নিউজ টিম। 24 নভেম্বর সেমিতে দ্য সেঞ্চুরিয়ান্সের বিপক্ষে লড়বে দীপ্ত নিউজ টিম। এর আগে উদ্বোধনী ম্যাচে কাজী ফার্মসের HR দল দ্য ইগলসকে 2-0 গোলে হারায় দীপ্ত নিউজের দ্য স্ট্রাইকার্স। দর্শক, এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। 1 যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া কুশল বিনিময় করলেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সাবেক সচিব নাসির উদ্দিন নতুন সিইসি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা। রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক রেলপথ অবরোধ, জনভোগান্তি। ফুটপাত থেকে অভিজাত দোকানে প্রসাধনীর ছড়াছড়ি, আসল নকলের গোলক ধাঁধা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।